ঠিক সকাল 11টা খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে। খবরের জোরে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, কৃষি বিপণন দফতরের ডিসেম্বরের বিজ্ঞপ্তি বাতিল, 26 চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল। ডিসেম্বরের আগে ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আর ফেব্রুয়ারিতে কৃষি বিপণন দফতরে 14 ইঞ্জিনিয়ার নিয়োগ। সোমরাজ রয়েছে সরাসরি, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, ফেব্রুয়ারি মাসেও তো বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ করা হয়েছিল, সেই সময়ও কি অর্থ দপ্তরের অনুমতি না নিয়েই নিয়োগ হয়েছিল? দেখো, ফেব্রুয়ারি মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি বিপণন দপ্তরের তরফে দেওয়া হয়েছিল, যেখানে 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের তরফে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে এই নিয়োগের যে পদগুলি ছিল সেই পদগুলি আগে থেকেই অর্থ দপ্তরের অনুমোদন করানো ছিল। ফলত সেক্ষেত্রে নতুন করে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই বলেই তাদের তরফে দাবি করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয় নিয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের নিয়োগ নিয়ে নেই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং এগ্রিকালচার বোর্ডের তরফে, যে বোর্ডের চেয়ারম্যান খোদ কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না। কিন্তু যে নিয়োগটি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, সেই নিয়োগ প্রক্রিয়া তারা শেষও করেছিলেন, এবং নিয়োগ শেষে যত সংখ্যক শূন্যপদ ছিল সবাই কাজে যোগ দিয়েছিলেন, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যারা যোগ দিয়েছিলেন তাদেরকে 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে যে নিয়োগগুলি হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, সেগুলি 6 মাসের চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, এবং সেক্ষেত্রে নিয়োগ হওয়ার পর অনেকেই আবার সেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের চাকরি ছেড়ে দিয়ে অন্যান্য চাকরিতেও যোগ দিয়েছেন তার মধ্যে থেকে। ফলত যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কৃষি বিপণন দপ্তর সূত্রে, যে ফেব্রুয়ারি মাসের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের যে পদগুলি সেগুলি আগে থেকেই ছিল অর্থ দপ্তরের অনুমোদন করানো, ফলত নতুন করে অনুমোদন করানোর প্রয়োজন নেই বলেই দাবি করা হয়েছে কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে। যদিও নবান্ন সূত্রে খবর, এই সংক্রান্ত কোনো খবর বা কোনো বিবৃতি বা কোনো তথ্য দেওয়া হয়নি নবান্নের শীর্ষ মহলের কাছে ফেব্রুয়ারি মাসের নিয়োগ নিয়ে। বেশ, গত ফেব্রুয়ারিতেও যেমনটা জানাচ্ছিলাম নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কৃষি বিপণন দফতর, আর সেই মতো 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারকে নিয়োগও করা হয়। কিন্তু এই নিয়োগের জন্য কি অর্থ দফতরের অনুমতি নেওয়া হয়েছে? গতকালই আমরা খবর দেখানোর পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে। পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড কৃষি বিপণন দফতরের অধীনস্থ স্বশাসিত সংস্থা। এই সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য 19শে ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা নিয়ে বিতর্ক। অর্থ দফতরের অনুমোদন না নিয়েই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ঠিক 10 মাস আগে ফেব্রুয়ারিতেও এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক 14টি পদে নিয়োগের কথা বলা হয়। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন। এই 14 জনকে নিয়োগও করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল 3রা মে মুখ্য সচিবের দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, নিয়োগে স্বচ্ছতার অভাব থাকলে সংশ্লিষ্ট বোর্ডের থেকে দফতরগুলিকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। সময়ের মধ্যে জবাব না দিলে কর্তব্যে গাফিলতি হিসেবে গণ্য করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এতেই অনেকের প্রশ্ন, কৃষি বিপণন দফতরের ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরে নিয়োগ কি অর্থ দফতরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়াই 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নগুলি এখন জোরালোভাবে উঠছে, কারণ ডিসেম্বরে এই কৃষি বিপণন দফতরই রাজ্য সরকারের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বলে অভিযোগ। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার অবশ্য দাবি, অনুমোদন নাকি লাগে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বিদেশের বাংলাদেশে সম্প্রীতির বার্তা দিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর পরে ফিরলেন ঢাকায় বউ মেয়েকে সঙ্গে নিয়ে। রাজধানীর রাজপথে ভাসল বিএনপির সমর্থকদের আবেগে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন
ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে বাংলাদেশের রাজনীতির এক অতি গুরুত্বপূর্ণ নেতা। এমন সময় তিনি দেশে ফিরলেন যখন বাংলাদেশ জুড়ে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক হানাহানি। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, আক্রান্ত সংস্কৃতিও। রেহাই পাচ্ছে না দেশের সবথেকে জনপ্রিয় সংবাদপত্র। ভারতের প্রতি বিদ্বেষের পাহাড়। এই বাংলাদেশে নেমে সম্প্রীতির বার্তা দিলেন তারেক রহমান। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যয় বাংলাদেশ গড়ে তুলব। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। একদিকে হাসিনা বিরোধী জুলাই আন্দোলন, অন্যদিকে হাসিনারই বাবা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হওয়া 71-এর লড়াই। প্রত্যাবর্তনের মঞ্চে দুই আবেগেই শান দিলেন তারেক রহমান। সরাসরি হাসিনাকে আক্রমণের পথে একবারও হাঁটলেন না। এটা কি কৌশলে আওয়ামী লীগের ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা? মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। 17 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে লন্ডন থেকে ঘরে ফিরেছেন খালেদা পুত্র। আগের রাত থেকেই রাজপথে বিএনপি সমর্থকেরা। বুধবার তারেক যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানে উঠছেন, তখন ঢাকার 300 ফিটে তৈরি হচ্ছে 48 ফুটের মঞ্চ। বৃহস্পতিবার সকালে প্রথমে বাংলাদেশের সিলেটে নামে তারেকের বিমান। ততক্ষণে ঢাকার রাজপথ বিএনপির দখলে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামে তারেকের বিমান। তারেকের সঙ্গী তাঁর স্ত্রী জুবাইদা এবং মেয়ে জাইমা। দেশের মাটিতে পা দিয়েই আবেগে ভাসেন খালেদা পুত্র, হাতে তুলে নেন দেশের মাটি। এরপর বিমানবন্দর থেকে বাসে করে সভাস্থলের দিকে রওনা। ঢাকার রাস্তায় তখন জনপ্লাবন। ভিড়ের চাপে বারবার থমকে গেল তারেকের বাস। বিমানবন্দর থেকে 300 ফিটের দূরত্ব মেরে কেটে 13 কিলোমিটার। পৌঁছতে সময় লাগার কথা আধ ঘন্টা। সমর্থকদের ভিড়ে লেগে গেল 3 ঘন্টারও বেশি। দুপুর 3টের পর মঞ্চে ওঠেন তারেক রহমান। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। ভাষণের পরে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক। ঝড় তুলে দেশে ফিরলেন তারেক। এবার বাংলাদেশের রাজনীতিতে কেমন ঝড় তোলেন সেটাই দেখার। নিউজ 18 বাংলা। দেশে ফিরেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন তারেক রহমান। বার্তা দিলেন সম্প্রীতির। নজর রাখছে ভারত। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আসুন সকলে মিলে কাজ করব,
যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। নৈরাজ্য বা মৌলবাদে উস্কানি নয়, সবাইকে নিয়ে চলার বার্তা, সব ধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার প্রত্যাবর্তনের মঞ্চ থেকে এভাবেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই বার্তা ভারতের কাছে হতে পারে আশার আলো, কারণ নয়াদিল্লি চায় পড়শি দেশটি এমনই হোক যেখানে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এবং মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আছে। এই মুক্তিযুদ্ধের আবেগই দুদেশের সম্পর্কের ভিত্তি। হাসিনা দেশ ছাড়ার পর বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছে ভারত বিরোধী শক্তিগুলি। এদিন তারেক রহমানের ভাষণে শোনা গেল সেই ৭১-এর লড়াইয়ের কথা। আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তারেকের ঘরে ফেরা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকার দিকে নিশ্চিতভাবেই নজর রেখেছে নয়াদিল্লি। মোহাম্মদ ইউনূসের আমলে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়া দিল্লির পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার এলে ভারতের পক্ষে তা একরকম স্বস্তি। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে বাংলাদেশের সীমান্ত। এছাড়া রয়েছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। তাই দিল্লি সবসময়ই চায় বাংলাদেশের শান্তি এবং স্থিতাবস্থা থাকুক, না হলে প্রতিবেশী এই দেশ ভারত বিরোধী শক্তিদের ডেরা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। বিশেষ করে এমন সময় যখন নেপাল থেকে শ্রীলঙ্কা সর্বত্রই সরকার বিরোধী হাওয়া জোরালো। এই ঘরোয়া অশান্তির সুযোগে সেই সব দেশে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে কিছু শক্তি, যে চক্রান্ত চলছে বাংলাদেশের মাটিতেও। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রোজই সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে তারেক যদি বিএনপিকে জেতাতে পারেন এবং বাংলাদেশে কোনো স্থায়ী সরকার তৈরি হয়, তাহলে সেটা দিল্লির কূটনীতির পক্ষে তুলনায় স্বস্তির। বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে হিন্দু হত্যায় গ্রেফতার আরো ৬। দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনে আরো গ্রেফতার। উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আরো ৬। এই নিয়ে দীপু দাস হত্যায় গ্রেফতার মোট ১৮। অন্যদিকে দীপু দাসের পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। ভিডিও কলে কথা। বিরোধী দলনেতার পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। যে নম্বরটা ওনার পরিবার থেকে বা উনি যদি মুখে বলে দিতে পারেন, এক লাইনের বাংলাদেশে বিকাশে ওনার নম্বরটা, যে নম্বরে হিন্দুরা টাকা দিতে চাইলে পরিবারকে, যে নম্বরটা ওনার পরিবার থেকে বা উনি যদি মুখে বলে দিতে পারেন এক লাইনের ভিডিও করে যে আমার এই বিকাশের নম্বরটা এইটা, এই নাম্বারে আপনারা সহযোগিতা করলে আমি গ্রহণ করব। ওনাকে দিয়ে যদি বলি আপনি ভিডিও করে দেন, তাহলে ওই নাম্বারটা আমি এখান থেকে প্রচুর মানুষ অর্থ সাহায্য করে। কিন্তু অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে, তো ফ্রড নাম্বার হতে পারে। সেই জন্য ওনার মুখ থেকে যদি ভাই বলিয়ে দেওয়া যায় যে আমাকে যদি এই নাম্বারে অ্যাকাউন্টে আপনারা পাঠান, তাহলে আমি গ্রহণ করব, তাহলে ওনাকে সবাই সহযোগিতা করতে পারে। সবাই চাইছে, আমার কাছে বলছে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সেখানে আস্ত রাস্তা চুরি, কাজ শেষ না করেই কাজ শেষের বোর্ড, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। গড়বেতায় কাজ করায় রাস্তা তৈরি যে ঠিকাদার, সেই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ, কারণ আস্ত রাস্তা চুরি, কাজ শেষ না করেই কাজ শেষের বোর্ড। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, এই রাস্তার যারা কারা অর্ডার পেয়েছিল, কাঠগড়ায় যে ঠিকাদার, সে কে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে?
সমস্যা দেখো যে স্থানীয় এক ঠিকাদারি এই কাজের বরাত পেয়েছিল এবং সেই কাজের বরাত পাওয়ার পরে যেটা অভিযোগ স্থানীয়দের যে বরাতের যে অনুযায়ী কাজ করার কথা ছিল, এই আমার পাড়া আমাদের সমাধানের প্রকল্পে যে রাস্তার কাজ করার কথা ছিল, সেই রাস্তার কাজ কিন্তু হয়নি। রাস্তার কাজের পরিবর্তে কিন্তু একটি আটচালাকে ঢালাই করে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যে যার অর্থ কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে এবং সেই অর্থ কিন্তু যে বাস্তবায়ন হয়েছে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়নের বোর্ড দিয়ে ইতিমধ্যে কিন্তু এলাকায় সেই কাজ ছেড়ে ফেলা হয়েছে। এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এলাকা থেকে। যদিও ঠিকাদারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকাদার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে ওই এলাকার বিডিও অর্থাৎ গড়বেতা 2 নম্বর ব্লকের বিডিও যিনি রয়েছেন, তিনি বলেছেন যে যদি এই ধরনের কোনো নিয়ম পরিপূর্ণভাবে কাজ হয়ে থাকে, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যদি কাজ না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যে কাজের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল বা যে কাজ বরাদ্দ করা হয়েছে সেই কাজ কিন্তু করতে হবে ঠিকাদারকে, এমনটাই জানিয়েছেন গড়বেতার বিডিও। সমস্যা আমার নামে স্যাংশন হয়েছে, আমার নামে সবকিছু হয়েছে, অথচ আমি আমার রাস্তা হয়নি, এইখানে ঢালাই করেছে। রাস্তাটা কতটা দিয়ে কতটা হওয়ার কথা? এই পিডব্লিউ থাকুন একবার সে আমার ওই যে ঘর পর্যন্ত। বোর্ডেও কি তাই লেখা আছে? হ্যাঁ, বোর্ডেও তাই লেখা আছে। কার গাফিলতি? কন্ট্রাক্টরের? কন্ট্রাক্টর তো আমাকে তো কোনো কিছু জানানো নাই, কোনো কিছু নাই। বিডিও অফিসে দিয়ে আসার বলছে আমরা দেখছি, বাস এইটুকু। এই রাস্তাটা পিডব্লিউডি থেকে ওনার ঘর পর্যন্ত হওয়ার কথা, সবু গোস্বামী, সেটা এই সামনেটাই ঢালি দিয়েছে আর রাস্তাটা ঢালাই কাজ হয়ে গেছে। কত টাকার কাজ হয়েছে? 2,06,662 টাকা। কোন প্রকল্পে হয়েছে? এই পাড়ার সমাধান প্রকল্প। রাস্তা সম্পূর্ণ করা হয়নি? না, অসম্পূর্ণ। বিষয়টা এনকোয়ারি করা হয়েছে। এনকোয়ারি করে দেখা গেছে যে ওখানে যেটুকু রাস্তা করার কথা ছিল সেই রাস্তাটা একটুখানি ইনকমপ্লিট আছে। ওই রাস্তার সংযোগস্থলে আটচালাটিকে ঢালাই করা হয়েছে, পরবর্তীকালে রাস্তাটি ঢালাই করা হবে। স্যার, বোর্ড তো পড়েছে যেটা, সেটাতে উল্লেখ করা রয়েছে যে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত রাস্তা, কিন্তু সেটা তো হয়নি। হ্যাঁ, সেটা গ্রাম পঞ্চায়েতের থেকে রূপায়িত হয়েছে। এই খবরটা এসে আমাদের কাছে, আমরা এনকোয়ারি করে দেখছি কেসটা কী আছে। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে 2 গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে 2টি রাস্তা। বানারহাটের চা বাগান এলাকায় প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু। গোয়ালপুকুরের গ্রামে বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। জলপাইগুড়ির বানারহাট, এখানকার গয়ের কাটা চা বাগান এলাকা থেকে হিন্দুপাড়া চা বাগানের গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। অভিযোগ, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তাটাই এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2,16 লক্ষ টাকা। চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামে এই প্রথম পাকা রাস্তা তৈরি হতে চলেছে। বুধবার রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। कीचड़ होता है, कीचड़ का से बहुत दिक्कत होता है आने जाने में। क्या पहली बार बन रहा है ये पिच का रोड? हाँ, ये पहली बार है, फर्स्ट टाइम। हाँ, बहुत खुश है। थैंक यू, दिल से धन्यवाद इतना सोचने के लिए। पानी जमता था, अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए बहुत असुविधा होता था, अभी सबको सुविधा होगा। हम लोग ममता दीदी को बहुत बहुत दिल से धन्यवाद देते हैं और बहुत खुश भी हैं। এটা হচ্ছে পথশ্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। এসব রাস্তাগুলো আমাদের সাকুয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD এর 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গ্রামেও পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। এটা গোয়ালপুকুরের কাঁঠালবাড়ি থেকে জাতীয় সড়ক সংযোগকারী একমাত্র রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর বেহাল। এই রাস্তা এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 71 লক্ষ টাকার বেশি। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বৃষ্টির সময় না অনেক ভেজাল হয়, যাত্রা আসা খুব ভেজাল। আচ্ছা, খুব কষ্ট হতো? খুব কষ্ট। আচ্ছা, সেই জন্য আমরা মন্ত্রীকে বলছিলাম, মন্ত্রী আসে, উদ্ঘাটন করেছে, রাস্তার আমাদের ভালো মতন পাস করেছে, এখন কাজও ভালো করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পথশ্রী করে এরা উপকার করেছে আমাদের পর। এই গ্রামীণ এলাকাতে কানেক্টিভিটি আমরা বাড়াতে পেরেছি। কাল থেকে কাজ হওয়ার পর সোজা NHI ধরবে এখান থেকে, আর এখান থেকে NHI ধরতে গেলে অনেক লম্বা যেত।
আর এজেন্সিকে বলে দিলাম ভালো কাজ করার জন্য। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভ রোপণ 5 মাস ধরে ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি বন দফতরের উদ্যোগে ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি। আরো জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে সুন্দরবন সহ শহরতলি বিভিন্ন এলাকায় একমাত্র সুন্দরবনের এই ম্যানগ্রোভ তাকে বাঁচাতে পারে আমাদের এই দক্ষিণ 24 পরগনা সহ কলকাতা পর্যন্ত। তাই 265 হেক্টর জুড়ে বন দপ্তরের যে এলাকা রয়েছে সেখানে ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু হয়েছে। তুমি জানবে বন দপ্তরের অধীনে যে রায়দিঘি রেঞ্জ রয়েছে, রামগঙ্গা এবং তার সঙ্গে নামখানা, এই টোটাল এলাকা মিলিয়ে সেখানে 265 হেক্টর জমিতে এই ম্যানগ্রোভ রোপণের কাজ চালানো হচ্ছে। শুধু রোপণ নয়, সেখানে বন দপ্তরের কর্মীরা নিয়মিত সেখানে প্রহরা দেবেন এবং সেখানে সিম্বল লাগানো হয়েছে যে কোনো প্রকার যারা টুরিস্ট বোট তো সেই এলাকায় ঢোকা নিষিদ্ধ। এরপরেও যারা মৎস্যজীবী যারা বিভিন্ন খাড়িতে যান সেই খাড়িতে গিয়ে জাল পাতার সময় এই ম্যানগ্রোভ যাতে না নষ্ট হয় সেই কারণেও সেখানে সিম্বল লাগানো হয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে সেখানে নজরদারি চালানো হবে প্রতিদিন। বেশ, কত হেক্টর এখনো পর্যন্ত প্ল্যান্টেশন হলো? এই বিষয়ে আমরা 200 হেক্টর এখানে করছি, তো প্রায় কাজটা শেষ হয়ে গেছে। বেঙ্গল সাফারিতে আসছে নতুন অতিথি। 2026-এ শিলিগুড়ি পার্কে সিংহ পশুরাজের জন্য তৈরি হচ্ছে এনক্লোজার। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, যারা পর্যটকরা যাবেন তাদের জন্য কি আরো চমক থাকছে নাকি শুধুই সিংহ? একেবারে এখন নতুন বছরের নতুন আঙ্গিকে আসছে বেঙ্গল সাফারি পার্ক। দেশ বিদেশি পর্যটকদের অন্যতম সেরা ডেস্টিনেশন এই বেঙ্গল সাফারি পার্ক, যেখানে সিংহ রয়েছে। আপাতত কিন্তু সেই সিংহকে সাফারির জন্য আনা হয়নি। 2026-এর শুরুতেই কিন্তু সিংহকে সাফারির জন্য নিয়ে আসা হবে এবং তার এনক্লোজার তৈরির কাজ প্রায় শেষের মুখে। শুধু সিংহই নয়, পাশাপাশি আসছে জলহস্তী। 26-এ জলহস্তী আসছে পর্যটকদের জন্য, যারা এমনিতে তো রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে লেপার্ড অন্যান্য জন্তু রয়েছে। সঙ্গে নতুন অতিথি হিসেবে আসছে জলহস্তী এবং জিরাফও আসার কথা 26-এর শুরুতেই। আর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বেঙ্গল সাফারি পার্কে এলিফ্যান্ট রাইডিং এবং সেই এলিফ্যান্ট রাইডিংও কিন্তু আবার নতুন করে শুরু হবে, এমনটাই জানিয়েছেন সাফারি কর্তৃপক্ষ। সিংহ তো অলরেডি আছে, তো অলরেডি ডিসপ্লেতে আছে, লোক দেখতে পাচ্ছে। হাতি সাফারির জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। হাতি একটা নয়া নিয়ে আসতে হবে, আমরা চিঠি পাঠিয়েছি। ডিমান্ড বেশি আছে, আমাদের ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি অনুযায়ী আমরা সাফারি আর স্টাফ সবাই অ্যালার্ট আছে, আমরা ম্যানেজ করব।